দিস ইজ নট পলিটিক্স। আপনার ভায়োলেন্স এটা। I don't support violence. We believe in liberal democracy. Sheikh Hasina was a cunning leader. এইরকম রুথলেস ডিক্টেটর, নিষ্ঠুর নির্মম ডিক্টেটর, এটা আমরা আগে খুব একটা দেখিনি। বাঙালিরা খুব সহজে ইউনাইটেড থাকতে পারে না। মবক্রেসি, এই মবক্রেসি কিছু কিছু মিডিয়া আছে উস্কে দেয়। আওয়ামী লীগ একটা পুরনো রাজনৈতিক দল এবং তার কিছু আপনার ভিত্তি আছে। একটা যেমন আপনার রাজনৈতিক দলটার এটার মূল বিষয়টা হচ্ছে যে এটা বাংলাদেশের অপোজিশনের ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি। আগে পাকিস্তান হওয়ার পরে ছিল মুসলিম লীগ, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে। আওয়ামী লীগ ইজ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি। এদের তো আপনার একটা ভিত্তি সব জায়গাতেই আছে। এক, দুই নম্বর হচ্ছে যে যিনি তখন আপনার প্রধানমন্ত্রী হয়ে আসেন তিনি ছিলেন আবার শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা। তো সেটার একটা অ্যাডেড একটা আপনার জনপ্রিয়তা বলেন এবং আপনার অ্যাডভান্টেজ বলে সেটা তাদের ছিলই। এবং একই সঙ্গেই আপনার প্রাথমিক পর্যায়ে তারা যখন কাজ শুরু করে এবং তাদের যে ম্যানিফেস্টোতে যে কমিটমেন্টগুলো ছিল এটা একটা পূরণের দিকে তারা যাচ্ছিল। তো সেটা একটা ব্যাপার ছিল যে তখন মানুষ তাদের উপরে অতটা বিরক্ত হয়নি। এরপরেই যখন ধীরে ধীরে আপনার সময়ের বিবর্তনে অল্প সময়ের মধ্যে এরা অত্যন্ত অজনপ্রিয় ওঠে বিকজ অফ মেনি টু রিজনস। একটা হচ্ছে যে আপনার তাদের জনগণের উপরে আপনার নির্যাতন নিপীড়ন শুরু করা এবং আপনাদের তাদের যে আর্থিক যে কেলেঙ্কারি তাদের শুরু হয় তখন তারা লুটপাট শুরু করে, যেটা আপনার মানুষ ভালোভাবে দেখেনি। এবং আরও যেটা মারাত্মক, যেটা আইনগুলো পরিবর্তন করা শুরু করে, বিশেষ করে আপনার তত্ত্বাবধায়ক সরকার বিধানটাকে বাতিল করার পরে এবং অনেকগুলো নিবর্তনমূলক আইন তৈরি করার পরে আপনাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই সমস্ত তৈরি করার ফলে এটা তখন আপনার বিরোধিতা ক্রমশই আপনার অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে থাকে। তারপরেও আমরা রাজনৈতিক দল হিসেবে, বিরোধী দল হিসেবে আমরা কিন্তু আমরা বিরোধিতা করেছি এবং সার্বক্ষণিক বিরোধিতা করেছি। আমাদের প্রতি আপনি খুব ভালো করে জানেন যে প্রথম থেকেই আমাদের উপরে অত্যাচারের নির্যাতনের খড়গ নেমে এসেছে এবং প্রথম পর্যায়েই আপনার 12 সালেই আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাকে শুধু নয়, আমাদের সব সিনিয়র লিডারদেরকে ইনক্লুডিং খন্দকার মোশাররফ রায় সাহেব থেকে শুরু করে আপনার একেবারে আমাদের আব্বাস সাহেব, খোকা সাহেবরা সবাই মিলে গিয়ে তখন আমরা নির্যাতিত হয়েছি, গ্রেপ্তার হয়েছি। আমাদের গ্রাম পর্যায়ের নেতারা পর্যন্ত নির্যাতিত হয়েছেন এবং এই 16 বছরে আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের 1700 মানুষকে গুম করে ফেলা হয়েছে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম যে ইলিয়াস আলী আমাদের অত্যন্ত শক্তিশালী আপনার সিলেট অঞ্চলের নেতা, এমপি ছিলেন, তাকে গুম করে ফেলা হয়। চৌধুরী আলমকে ঢাকা সিটিতে গুম করে ফেলা হয়। এইভাবে আপনার যে গুমের প্রথম রাজনীতিটা তারা শুরু করে, এটা আরেকটা ভীতির কারণ হয়ে দাঁড়ায়। এবং ফ্যাসিবাদের যে প্রাথমিক যে আপনার সিমটমসগুলো সেগুলো দেখা যায়। দিস গভর্নমেন্ট টার্ন ইনটু এ ফ্যাসিস্ট গভর্নমেন্ট। ভয় ভীতি, যেটা আপনার ফ্যাসিজমের প্রধান বিষয় আর কি, ভয় দেখানো, ত্রাস সৃষ্টি করা, গোটা আপনার জাতিকে একটা ভয়ের আবরণে নিয়ে আসা। এরপরে টেলিফোন আপনার ট্র্যাক করা, টেলিফোনের উপর ভিত্তি করে আপনার গ্রেফতার করে নিয়ে যাওয়া, জামিন না দেওয়া, এইসব ক্ষেত্রে এমন একটা আপনার একটা আবহ তৈরি করা হয় যে আবহটা ছিল ফিয়ার, একটা ভয়। বাংলাদেশে কোনো টিরানির এগেনস্টে, রেজিমের এগেনস্টে মুভমেন্ট তখনই সফল হয়েছে যখন তরুণদের পার্টিসিপেশনটা সেখানে সবচেয়ে বেশি হয়েছে। বিশেষ করে ছাত্রদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যতক্ষণ বেরিয়ে নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো মুভমেন্টই বাংলাদেশে সফল হয়নি। যে কথাটা আমরা বারবার করে বলেছি যে তরুণদের বেরিয়ে আসা দরকার। বাট আনফর্চুনেটলি অ্যাট দ্যাট টাইম তখন কিন্তু আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোনো পার্টিসিপেশন ইন ন্যাশনাল পলিটিক্স আমরা দেখতে পাইনি। দলগুলো আলাদা ছোটো ছোটো করেছে এবং তাদের একটা অ্যাপেথি ছিল টুয়ার্ডস পলিটিক্স। বেশিরভাগই আপনার রাজনৈতিক বিমুখ ছিল এবং তারা আপনার এই করতো, বাইরে চলে যাওয়ার
জন্যই যা কাজ করা করতো। তো দিজ আর দ্য রিজনস যেগুলো আপনার বাধা হয়ে দাঁড়িয়েছে তখন সবচেয়ে বড়। আর আমরা তো এর আগেও ডিক্টেটর দেখেছি, এইরকম রুথলেস ডিক্টেটর, নিষ্ঠুর নির্মম ডিক্টেটর, এটা আমরা আগে খুব একটা দেখিনি। শেখ মুজিবুর আমলে কিছু ঘটনা ঘটেছে, আপনার ছেলেকে বাপকে দিয়ে ছেলের মাথা কাটিয়েছে, ফুটবল খেলেছে, এই ধরনের ঘটনা তখনও ঘটেছে। এরপরেও আমরা দেখলাম যে আসলে এই ধরনের হত্যা, আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং অনেক ঘটলো, ফলে একটা ভীতি তৈরি হয়েছে। দ্যাট ইজ দ্য রিজন যে কারণে সময় এত বেশি লেগেছে। যেই মুহূর্তে আপনার ছাত্রদের ইনভলভমেন্ট হয়েছে তখনই আপনার দেখছেন যে মোমেন্টাম পেয়ে গেছে। খুব বেশি একটা অমিল দেখি না, চরিত্রগত প্রায় একই। আপনার এরা খুবই আপনার অথরিটেরিয়ান, ডিক্টেটোরিয়াল, আপনার নিজেকে সবচেয়ে বেশি প্রদান করে দেখেছে। পার্টিও সেভাবেই আপনার তাদেরকে সে অবস্থা তৈরি করে দিয়েছে, সার্কামস্ট্যান্সেস। এবং যেহেতু 71-এ শেখ মুজিবকে কেন্দ্র করেই আপনার মুক্তিযুদ্ধটার সূচনা হয়েছিল, এবং যদিও সে ছিল না, পাকিস্তানে চলে গিয়েছিল, তারপরেও সেই কালটা থেকে গিয়েছিল। পরে তো আপনার ঘটনা জানেন যে 92 থেকে আপনার 72 থেকে 75 পর্যন্ত আস্তে আস্তে শেখ মুজিব টার্ন নেয় ইন্টু এ ডিক্টেটর। এবং লাল ঘোড়া দাবড়াই দেবো এই সমস্ত কথাবার্তা তখন আমাদেরও মনে আছে, এবং কোথায় সিরাজ শিকদার সেগুলো মনে আছে। তখন আপনার গুম হয়েছে, তখন আপনার হত্যা হয়েছে, এক্সট্রা কিডিং হয়েছে, এবং কোনো অংশে কম হয়নি। যার ফলে ওই চরিত্রটা আর শেখ হাসিনার যে চরিত্র, ওই জায়গায় খুব একটা পার্থক্য নেই। পার্থক্য একটা জায়গায় আছে যে হয়তো শেখ মুজিব এবিট পলিটিক্যাল মাইন্ডেড, যেটা শেখ হাসিনা ছিলেন না। শেখ হাসিনা ওয়াজ এ কানিং লিডার, একটা ধূর্ত আপনার নেতা ছিলেন, যে কারণে তিনি ধূর্তামি করেই কাজগুলো করেছেন। তার সাফল্যটা ছিল আরেকটা জায়গায়, সেটা হচ্ছে যে রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিলেন, এবং দলীয়করণ করা বলতে যেটা বোঝায় সেটা সে কমপ্লিট করেছিলেন। এবং যে কারণে রাষ্ট্রযন্ত্র তাকে সমর্থন দেয়, তার পক্ষে কাজ করে, ইভেন সেনাবাহিনীকেও ওই সময়ে তিনি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন। ভারতবর্ষ আমাদের নেইবার, যারা একদম পুরোটা আমাদের নেইবারিং, তার টোটাল সাপোর্টটা ছিল তার দিকে, হাসিনার দিকে। এটাও একটা ফ্যাক্টর ছিল যে কারণে সেভাবে সে একদিন টিকে থাকতে সক্ষম হয়। বাংলাদেশের মানুষ এখন আগে অ্যান্টি ইন্ডিয়ান ছিল, এখন অ্যান্টি হাসিনা এবং অ্যান্টি ইন্ডিয়ান দুটোই হয়ে গেছে। এই জায়গাটাতে খুব বেশি ব্রেক থ্রু করতে পারবে না, এটা সম্ভব না। আর এখন হাসিনার সবচেয়ে বড় যেটা বড় ভুল করছে আর কি, সেটা হচ্ছে তার কোনো রকমের অনুশোচনা নেই, এবং জনগণের কাছে একবার ক্ষমা পর্যন্ত চায়নি যে আমি এত বড় একটা গণহত্যা করেছি, আমি তার জন্য উত্তপ্ত, আমি মানুষের অত্যাচার করেছি, যে তার জন্য দুঃখিত। সে কথা তারা বরঞ্চ উল্টো কথা হচ্ছে, দেখে নেব, করবো, ওদেরকে শুরু চড়িয়েছি, তোমাদেরকে ফাঁসিতে চড়াবো। একটা আত্মম্ভরিতা বর্তমান যে আপনার ইন্টারিম গভর্নমেন্ট আছে তারাও চেষ্টা করছে। আমরা আমাদের নিজেদের দলগুলোর মধ্যে চেষ্টা করছি এখান থেকে আপনার ওই কালচার থেকে বেরিয়ে আসার জন্য। বাংলাদেশে এই জিনিসগুলো সবচেয়ে বড় প্রবলেমটা কোথায় জানেন? যেখানে ডেমোক্রেসি প্র্যাকটিস হয়নি। এটা একদিনে তো আপনার এটা যাবে না, আপনার একটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া লাগবে, এবং সেটা নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট হবে, পার্লামেন্টকে ফাংশনাল হতে হবে, সেখানে আবার আলোচনা হবে, ক্রিটিসিজম হবে, দলগুলো সমালোচনা করে সরকারের সমালোচনা হবে, এবং সরকারি কর্মকর্তারা আপার হ্যান্ড পেয়েছে তখন সবচেয়ে বেশি, এখনও, অর্থাৎ দে আর ইন আপার হ্যান্ড। ওই জায়গাটা আপনার নিয়ন্ত্রিত হয়ে যায় যদি গণতন্ত্রের চর্চা থাকে, পার্লামেন্ট থাকে, পার্লামেন্টারি কমিটিগুলো কাজ করে, রাজনীতিবিদদের ওজন বাড়তে থাকে। তো এখানে রাজনীতিবিদদের ওজন কিন্তু ইচ্ছাকৃতভাবে বাড়তে দেওয়া হয়নি। রাজনীতিবিদদেরকে সবসময়ই মানে আপনার সাবসার্ভিয়েন্ট করে রাখা হয়েছে আমলাতন্ত্রের কাছে, আর আমলারা তার পূর্ণ সুযোগটা নিয়েছে, যার ফলে বাংলাদেশে গণতন্ত্রের চর্চাটা এখানে কখনোই ঠিক সেইভাবে হয়নি, এক্সেপ্ট 9 ইয়ার্স আপনার যে 3টা টার্ম যেটা আপনার হলো, আর কেয়ারটেকার গভর্নমেন্টের ইলেকশন হয়েছে,
আর জিয়া রহমান সাহেবের সময় গণতন্ত্রের চর্চাটা হয়েছে। এটাই হচ্ছে এই সময়টা গণতন্ত্রকে চর্চা করা। না, এটা একেবারেই আপনার ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এই প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এই প্রোপাগান্ডা চালানোর উদ্দেশ্য হচ্ছে যে আওয়ামী লীগ ওয়াজ বেটার টু রিহ্যাবিলিটেট আওয়ামী লীগকে। হয়তো কিছু হচ্ছে, আমি বলবো না যে হচ্ছে না, হচ্ছে কিছু, কিন্তু সেটা কিন্তু নিয়ন্ত্রিত ভীষণভাবে। এবং এই আপনার ইন্টারিম গভর্নমেন্টের যারা দু একজন বাদ দিয়ে, আমি জানি না সকলের কথা, কিন্তু আমি যা 90% দেখছি যে তারা নিজেরা সৎ এবং তারা সৎভাবে তাদের মন্ত্রণালয় চালাতে চায়। দ্যাট ইজ ভেরি ট্রু, এটাই, দ্যার ইজ নো ডাউট ওটা। হ্যাঁ, আর কয়েকটা মিনিস্ট্রিতে হয়তো সমস্যা থাকতে পারে, তার মধ্যে সমস্যা দেখবেন যে সেগুলো আমরাই মূলত নিয়ন্ত্রণ করছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। এদের অনভিজ্ঞতা কারণে দে আর ডিপেন্ডেন্ট অন দ্য আমলাস, আমলাদের উপর নির্ভরশীল, সেখানে তারা সেই সুযোগটা নিচ্ছে। আর আমাদের দেশটা একটা প্রবণতা আছে, যখনই আপনার কাজটা হলো না আপনি তার বিরুদ্ধে বলবেন যে সে দুর্নীতি করছে। এটা একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, আমাদের মানুষের মধ্যে। আর মিডিয়ার একটা প্রবণতা আছে। মিডিয়া হচ্ছে যে এই ধরনের আপনার মুখরোচক নিউজগুলোকে, যেগুলো শুনে মানুষ মজা পায়, সেগুলো তারা বেশি করে প্রচার করতে থাকে, কনফ্লিক্ট বাড়াতে থাকে, ওই প্রচারটা সেভাবে করে। যেমন একটা নিউজকে আপনারা আমার চেয়ে ভালো জানেন, বিকজ ইউ আর প্রফেশনালস, যে একটা নিউজকে কিন্তু দুইভাবে করা যায়। একটা হচ্ছে নেগেটিভলি আর একটা পজিটিভলি। আপনি যে নেগেটিভলি করেন তার নেগেটিভ প্রচার হবে, পজিটিভলি করলে তার পজিটিভ প্রচার হবে, তাই না? এই কাজগুলো দুর্ভাগ্যজনকভাবে এখানে শুধু না, সারা পৃথিবীতে কিন্তু মিডিয়াকে এখন ইউজ করা হচ্ছে একটা আপনার তাদের রাজনৈতিক দলগুলোর বলেন বা সেই গভর্নমেন্টগুলোর হাতিয়ার হিসাবে, টু গেট দেম ইনটু পাওয়ার। এটা একটা বড় ব্যাপার হচ্ছে আর কি। এবং এর জন্য আপনার মিডিয়ারাও সেটাই চায়, তাদের পত্রিকার বিক্রি বাড়ুক। আরেকটা প্রবলেম হয়ে গেছে এখানে, যেখানে মিডিয়া হাউসগুলোতে আপনার ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত, বিগ হাউসেস আর দ্য ওনার্স আপনার অফ মিডিয়া। তা আপনাদের তো এখানে নিজস্ব কোনো স্বাধীনতা নাই, আপনার মালিক যা চাইবে তাই আপনাকে বলতে হবে, লিখতে হবে, তাই না? তো এই জিনিসগুলোকে রাতারাতি পাল্টাবে না, কিন্তু এই 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 আমি আপনাদের কাছ থেকে যেটা আশা করি আর কি, সহযোগিতা গণতন্ত্রের জন্যে, নট ফর বিএনপি আর ফর এনিবডি এলস, গণতন্ত্রের জন্যে, যে এই জায়গাটাতে মিডিয়া শুড টেক এ স্ট্যান্ড, যে আমরা উই আর ফর ডেমোক্রেসি, আমরা সত্যকে সত্য বলবো, আমরা যেটা বলা প্রয়োজন সেটাকে বলবো, এই কাজগুলো করা দরকার। এই যে আপনার ধরেন মবক্রেসি, এই মবক্রেসি কিছু কিছু মিডিয়া আছে উস্কে দেয় তারা। আর একটা যুক্ত হয়েছে না আপনাদের সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া আরেকটা মারাত্মক ঘটনা আমাদের মতো দেশগুলোর জন্য, কারণ এখান থেকে একটা ভালো জিনিসকে নেওয়ার ক্ষমতা তো আমাদের এখনো তৈরি হয়নি। এটা তৈরি হয় ভালো জিনিস চলতে চলতে তৈরিটা হয়। এইখানে যদি আপনি সারাক্ষণ খারাপ কথা বলতে থাকেন, ওর খারাপই হবে, বুঝছে? এটা হচ্ছে, আপনি ধরেন একটা পরিবারে বাবা মারা যদি আপনার খারাপ কথা বলে, গালিগালাজ করে, মারামারি করে, ওই সন্তান কিন্তু সেভাবেই তৈরি হয়। তো এখানে তো সারাক্ষণ গোলমাল মারামারি। আর আপনাদের এই যারা মিডিয়া, এই যে ইলেকট্রনিক চ্যানেল যারা চালায়, তারা আবার আপনার এটাতে খুব মজা পায়, বিকজ এই টক শো যে আপনারা হয়, এখানে তর্ক বিতর্ক, ঝগড়া ঝাঁটি, গালিগালাজ না হলে ওটা আপনার চলে না। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে তো অকথ্য গালিগালাজ, অশ্লীল গালিগালাজ, এবং এটা কেনই না এক শ্রেণীর পাঠক বা আপনার এই দর্শক যেটা দেখে, এরা ভীষণ মজা পায়। এটা সর্ট অফ, আমি বলবো যে এটা একটা আপনার অসুখের মতো, ব্যাধির মতো। না সংস্কৃতি না, এটা অপসংস্কৃতি। আপনি সংস্কৃতি বলতে পারবেন, এটা অপসংস্কৃতি। গালিগালাজ তো করবেই, আপনার গণতন্ত্রের চর্চা যখন হবে, একে অপরকে আপনার বকাবকি করবেন, সেটা যদি আপনি অশ্লীল ভাষায় করেন। হ্যাঁ, এখন কিছু বলো, আমি কারো নাম বলতে চাই না, কোনো ইউটিউবার আছে যাদের ভাষা কানে শোনা যায় না। আমরা যেভাবে মানুষ হয়েছি আর কি, আমরা যে পরিবেশে মানুষ হয়েছি, আমরা যে পরিবারে মানুষ হয়েছি, আমরা যে স্কুলে পড়েছি, আমরা যে পারিপার্শ্বিকতায় বড় হয়েছি, আমাদের সব বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকদেরকে সামনে পেয়েছি, যে আপনার ইউনিভার্সিটিতে আমরা আমাদের ছাত্র রাজনীতিতে যে এটা ছিল, কালচারটা ছিল, ইট ওয়াজ ডিফারেন্ট টু বিকাম এ গুড ম্যান।
টু বিকাম এ গুড পলিটিক্যাল লিডার, যে রাজনীতি করতো সে কিভাবে ভালো রাজনীতিবিদ হবে সেটা, এটা মাথায় রাখতে হবে। তো আমরা এখন মনে করছি যে এটাই বোধহয় কালচার, যেটা আপনি বললেন অলরেডি। দিস ইজ নট দ্য কালচার, দিস শুড নট বি দ্য কালচার, দিস ইজ নট পলিটিক্স। আপনার ভায়োলেন্স এটা, আই ডোন্ট সাপোর্ট ভায়োলেন্স। শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়ি ভাঙা হলো, এটা কি মানে সমর্থনযোগ্য? আমি লিবারেল ডেমোক্রেসির মানুষ, আমি খুব স্ট্রেট ভাই বলি, উই বিলিভ ইন লিবারেল ডেমোক্রেসি। এই জিনিসটা আপনার আমরা চর্চা করিনি দেখেই আজকে ওই মব কেসিতে আমরা যাচ্ছি আর কি। কোনটা ভাঙা ঠিক, কোনটা ভাঙা ঠিক না, এটা তো মানুষই ডিসাইড করবে। তাদেরকে যদি আপনার লেলিয়ে দেওয়া হয় তাহলে আপনি করবেনটা কি? প্রকাশ্যে বলা হচ্ছে যাও আক্রমণ করো, এটা ভাঙো, ওটা ভাঙো, হাউ ক্যান আই হেল্প ইট? বাট দিস ইজ নট দ্য অ্যান্সার। ভেঙে আপনার গড়াটা খুব মুশকিল, আনলেস পরবর্তী কারিগরটা আপনার খুব ভালো হয়। বাঙালিরা খুব সহজে ইউনাইটেড থাকতে পারে না, অ্যাজ এ হোল বেঙ্গল। আপনি 4টা লোককে একখানে করে দেখবেন, ওখানেও ভাগ হয়ে গেছে, 3টাকে দেবেন, ওখানে দেখবেন ভাগ হয়ে যাবে। এটা চরিত্রগত প্রবলেম আর কি। বিভক্তির কারণে তাহলে পতিত আওয়ামী লীগ সরকারের আবার ফিরে আসার সুযোগ হবে কিনা? হতে পারে, ইট ডিপেন্ডস যে আপনি এই অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা কিভাবে কাজ করছে, তারা আপনি যদি সঠিকভাবে কাজ করে, সরকার যদি সঠিকভাবে এগোয়, হ্যাঁ, যত দেরি করবেন রাজনৈতিক সরকার গঠন করতে, এটার প্রবণতা তত বাড়বে, স্পেস পাচ্ছে একটা। তো ওই স্পেসটা দিয়ে কিন্তু আপনার আজকে সমস্যাটা তৈরি হয়েছে। আপনি যদি আমাদের মনে থাকা উচিত যে আমি প্রথমেই একবার বলেছিলাম 3 মাসের মধ্যে নির্বাচন যাওয়ার কথা, মনে আছে আপনাদের? আমি মিটিং করে বলেছিলাম। কেন বলেছিলাম? আমাদের অভিজ্ঞতা থেকে বলেছিলাম। আমরা জানি যে আপনি যত স্পেস দেবেন, যত সময় দেবেন, তত এই সমস্ত প্রবণতা বাড়বে, দুর্বৃত্তরা বাড়বে, আওয়ামী লীগ সুযোগ পাবে নিজেকে গুছিয়ে নেওয়ার, আক্রমণ করবার জন্য তৈরি হবে। এটাই তো স্বাভাবিক। ইমিডিয়েটলি আপনি গণতন্ত্রে চলে যেতেন এবং তাহলে দেখতেন যে আজকে আপনি এই সমস্যাগুলো আজকে যেভাবে আপনি বলছেন সেভাবে আসতে পারতো না। কারণ রাজনৈতিক দলগুলোর কিছু কিছু মন্তব্য, উক্তি এবং কাজ, হ্যাঁ, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে মধ্যবর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টার কথা, এগুলো একটা কারণ, যে কারণে মানুষের মধ্যে বিভ্রান্তিতে সৃষ্টি হচ্ছে। আপনার ইলেকশন কমিশন মাঝে মাঝে কথা বলে, যে কথাগুলো সবসময় ভালো বলে, বেশিরভাগ সময় মাঝে মাঝে তারাও বিভ্রান্তি সৃষ্টি করে দেয়। তো এই যে বিষয়গুলো আছে, এগুলো আপনার ফ্যাক্টরস। বাঙালি জাতি আপনার 15 বছর তারা গণতন্ত্র থেকে বঞ্চিত, 15 বছর তারা নির্বাচন করতে পারে নাই, ভোট দিতে পারে নাই, যেতে পারে নাই। ও তো সবসময় মনে হচ্ছে পারবো কি? আমি মনে করি যে কারোরই লাভ হবে না নির্বাচন পেছালে। নির্বাচন পেছানোতে সকলেরই ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে। বিএনপির 31 দফায় জাতীয় সরকারের একটা ছিল, জাতীয় সরকার হতে পারে, কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে অন্তর্বর্তী সরকার গঠন হলো। এখানে কি আপনাদের ভূমিকা ওইরকম দেখা যায়? না, ওটা আমরা বলেছি নির্বাচনের পরে নির্বাচিত দলগুলোকে নিয়ে আমরা যারা আমাদের সাথে কাজ করেছে তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। অন্তর্বর্তী সরকার, তারা জাতীয় সরকার গঠন করবে কেন? তাহলে আরো ঝগড়া লাগতো, একটা মিটিংও কমপ্লিট করতে পারতো না। এইসব দলে এরকম অভিযোগ থাকবে, আজকে না, আপনার এটা সারা জীবনই থাকছে। আর অভিযোগ নিয়ন্ত্রণ হচ্ছে না, এটা ঠিক না। আপনি যেটা চাচ্ছেন যে একেবারে আপনার একটা স্বর্গ তৈরি হয়ে যাবে বাংলাদেশে, সেরকম হওয়ার এত অবস্থা তৈরি হয় নাই। মেবি আপনি যদি গণতন্ত্রকে চর্চা করতে থাকেন, তার ভবিষ্যতে সেরকম একটা সুযোগ আসবে, যখন আপনি এটাকে একটা মোটামুটি একটা ডেমোক্রেটিক কান্ট্রি বলতে পারবেন। বর্তমানে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তাদের কার্যক্রম নিষিদ্ধ, এবং তারা ভিতরে নির্বাচন করতে চায়। তাদের কি নির্বাচন করতে না দিলে সেই আগের মতো আবার 1% নির্বাচন হয়ে যাবে না? এটা তো আমাদের দায়িত্ব না, এটা দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের। তারা তাদেরকে যারা মধ্যবর্তী সরকার যে নিষিদ্ধ করেছে সেটাকে তারা কিভাবে দেখবে। 2 নম্বর হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে, হ্যাঁ, আমরা তো মনে করি যে আপনার অন্যান্য দলগুলো নির্বাচনে পার্টিসিপেট করলে, বিএনপি বা অন্যান্য দলগুলো নির্বাচনে পার্টিসিপেট করলে খুব একটা সমস্যা হওয়ার কথা না।
তা আগেই বললাম আপনাকে যে আপনার নির্বাচন না হলে দেশের সবচেয়ে বড় ক্ষতি হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির সামনে চ্যালেঞ্জ হচ্ছে এখন দলকে সম্পূর্ণভাবে নির্বাচনমুখী করে নিয়ে আসা, যেটা আমরা কাজ শুরু করেছি ইতিমধ্যে। বিএনপির সামনে চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার সঠিক মনোনয়নের জন্য কাজ করা। তৃতীয়ত হচ্ছে যে আপনার বিএনপিকে, যেহেতু আমরা মনে করি যে বিএনপি ইজ দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং আপনার ক্ষমতায় যাওয়ার জন্য উপযুক্ত দল, সেহেতু বিএনপিকে এখন ক্ষমতায় গেলে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে সেই সম্পর্কে এখন থেকেই হোমওয়ার্ক শুরু করা। দিস আর দ্য থ্রি চ্যালেঞ্জেস। আন্দোলনের যে শরিক দলগুলি যারা ছিল, জামাত এবং এনসিপি, এদের সাথে রিসেন্টলি দেখা যাচ্ছে আপনাদের এক ধরনের মতবিরোধ এবং দূরত্ব। সেটা তো হতেই পারে। আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, আমরা যারা ডেমোক্রেসি প্র্যাকটিস করি, আমরা আপনার একদিন কাজ করেছি ফ্যাসিবাদকে সরাবার জন্য, তখন আমাদের ঐক্য একসাথে ছিল, স্বাভাবিক হয়েছিল। এখনও আমাদের মধ্যে অনৈক্য হয়নি, কিন্তু আমাদের ঘোষণাই হচ্ছে যে আমরা একা আপনার রাজনীতি ওই নির্বাচন করব, এটা আমাদের ঘোষণা আছে। কিন্তু নির্বাচনের পরে আপনার নির্বাচিত যে দলগুলো হবে, প্লাস সেগুলো যদি আপনার আন্দোলনে আমাদের সঙ্গে থাকে, ছিল যারা, তাদেরকে নিয়ে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করব। বিএনপির 31 দফায় জাতীয় সরকারের একটা ছিল, জাতীয় সরকার হতে পারে, কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে অন্তর্বর্তী সরকার গঠন হলো। এখানে কি আপনাদের ভূমিকা ওইরকম? এগুলো থাকবে ভাই, এগুলোই তো রাজনীতি, তো ওইখানেই আপনার পলিটিক্স, ওইখানে ডেমোক্রেসি, ওইখানে ভিন্ন মত থাকবে। সবগুলো রাজনৈতিক দল তাহলে হলো কেন না, এটা আপনার একটা কমিউনিস্ট পার্টি হয়ে যেত একটা, অথবা জামাত ইসলামের মতো একটা জামাত ইসলাম হয়ে যেত, যেখানে আপনার ওদের কোনো মতভেদ থাকে না, বাইরে আসতে দেয় না। আমাদের পার্টির মধ্যেই তো মতভেদগুলো বাইরে চলে আসে না। তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু আপনার এটা অস্বাভাবিক না, কিন্তু সেটাকে আপনাকে জনগণ ডিসাইড করবে যে কোন রাজনৈতিক দলটাকে তারা বেছে নেবে তাদের পরবর্তী সরকার হিসেবে, কাদেরকে তারা 5 বছরের জন্য ক্ষমতা দেখতে চায়। দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল। সো ওইখানে আমি মনে করি যে ওইখানে ঐক্য হতে হবে সব ক্ষেত্রে, এটা ভুল ধারণা। ম্যাডাম খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ, আপনার তিনি এখন, যা আমি বলি যে তিনি মুভ করতেও তার অসুবিধা, সেই ক্ষেত্রে উনি এবং ডাক্তাররা যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। ম্যাডাম কি নির্বাচন করতে পারবেন? বাধা আছে? বাধা নাই।